নমস্কার বন্ধুরা, বাংলা স্টাডি হাব চ্যানেলে আবারও তোমাদের সবাইকে স্বাগত। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং থার্ড সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত উপকারী। আজকের ক্লাসে আমরা দেখব ভূমিরূপ প্রক্রিয়া ও বহির্জাত প্রক্রিয়া থেকে 50টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা এবার পরীক্ষা অত্যন্ত উপযোগী। তোমরা কোশ্চেনগুলো ফলো করো। বহির্জাত প্রক্রিয়া ও পুঞ্জিত ক্ষয়, এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন আসতে পারে দেখা যাক। আবহাওয়া বিকারের ফলে আলগা শিলাচূর্ণ বা রেগোলিথ অভিকর্ষজ বলের টানে ঢাল বেয়ে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পুঞ্জিত ক্ষয় বলা হয়। পুঞ্জিত ক্ষয়ের প্রধান চালিকা শক্তি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অভিকর্ষজ বল। অতি ধীর গতিসম্পন্ন পুঞ্জিত ক্ষয় প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হলো মৃত্তিকা সরণ বা ল্যান্ড ক্রিপ। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে পেয়ে যাবে। হিমশীতল বা পেরিপ্লেসিয়াল অঞ্চলে মাটির উপরিভাগ বরফ গলে আর্দ্র ধীর গতিতে নিচে নেমে এলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো সলিড ফ্লাকশনস। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার সম্মিলিত রূপকে কি বলা হয়? সঠিক উত্তর হলো পর্যায়ন। অবরোহণ প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতার কি পরিবর্তন ঘটে? সঠিক উত্তর হচ্ছে হ্রাস পায়। আরোহণ প্রক্রিয়ার ফলে কোনো নিচু স্থান পলি বালি জমে কি হয়? সঠিক উত্তর হলো ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পায়। পার্বত্য ঢালে হঠাৎ করে বিপুল পরিমাণ শিলা ও মাটি ধসে নিচে পড়াকে কি বলে? এটাকে বলে ভূমিধস। আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এবং ক্ষয়ীভবন, এই তিনটির যৌথ কাজকে একত্রে কি বলা হয়? সঠিক উত্তর হলো নগ্নীভবন। নিচের কোনটি পুঞ্জিত ক্ষয়ের দ্রুত গতির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে কাদা প্রবাহ। দেখো, হিমবাহের কাছ থেকে কি কি কোশ্চেন এবার আসতে পারে দেখো। চলমান বরফের স্তূপ বা অভিকর্ষের টানে ঢাল বেয়ে নিচে নেমে আসে তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে হিমবাহ বলা হয়। হিমবাহের প্রধান ক্ষয় প্রক্রিয়া দুটি কি কি? প্রধান ক্ষয় প্রক্রিয়া দুটি এখানে কি কি? দেখো, অবঘর্ষ ক্ষয় ও উৎপাটন ক্ষয়। পর্বতের ঢালে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট চামচ বা আরাম কেদারার মতো আকৃতির গর্তকে কি বলে? সার্ক বা করি বলে। ফ্রান্সে এটাকে সার্ক আর স্কটল্যান্ডে করি বলা হয়। সার্ক বা করির মধ্যে জল জমে যে হ্রদের সৃষ্টি হয় তাকে কি বলা হয়? তাকে করি হ্রদ বা টার্ন বলা হয়। দুটি পাশাপাশি সার্কের মধ্যবর্তী সংকীর্ণ তীক্ষ্ণ শৈলশিরাকে কি বলা হয়? সঠিক উত্তর হলো এরোটি বা অ্যারেট। একাধিক সার্কের পিছনমুখী ক্ষয়ের ফলে সৃষ্ট তীব্র শৃঙ্গকে, যেমন আল্পসের ম্যাটারহর্ন, কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে পিরামিড চূড়া বলা হয়। বন্ধুরা, তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়াল ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে তোমরা সেটা কপি করে নিতে পারবে। দেখো, পরের প্রশ্ন, হিমবাহের উপত্যকা দেখতে ইংরাজি কোন অক্ষরের মতো হয়? এটা ইংরাজি ইউ অক্ষরের মতো হয়, একে আমরা হিমদ্রোণীয় বলি। প্রধান হিমবাহ উপত্যকার উপর ঝুলন্ত অবস্থায় থাকা ছোট ছোট হিমবাহ উপত্যকাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ঝুলন্ত উপত্যকা বলা হয়। ঝুলন্ত উপত্যকা দিয়ে হিমবাহ গলে জল প্রবাহিত হলে সাধারণত কি সৃষ্টি হয়? জলপ্রপাত সৃষ্টি হয়। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একদিকে মসৃণ এবং অন্যদিকে অসমান বা খাঁজ কাটা ঢালযুক্ত শিলাস্তূপকে কি বলা হয়? রসে মোতানে বলা হয়। রসে মোতানের অবঘাত বা সম্মুখ চালটি কেমন হয়? এটি মসৃণ এবং সমান্তরাল দাগযুক্ত হয় অবঘর্ষের কারণে। রসে মোতানের বিপরীত বা উৎপাটন দিকটির ঢালটি কেমন প্রকৃতির হয়? এটা অমসৃণ ও খাঁজ কাটা হয়। কঠিন শিলাস্তূপের পেছনে নরম শিলা লেজের মতো অবস্থান করলে তাকে কি বলে? তাকে বলা হয় ক্র্যাগ ও টেল। বরফাবৃত অঞ্চলে বরফমুক্ত পর্বতের চূড়াকে কি বলা হয়? নুনাটক্স বলা হয়। হিমবাহ উপত্যকায় বরফ গলে সমুদ্রের জল ঢুকে পড়লে সেই নিমজ্জিত উপকূলকে কি বলা হয়? ফিয়র্ড বলা হয়।
হিমবাহ বাহিত বিভিন্ন আকারের শিলাখণ্ড, বালি, কাঁকর উপত্যকার দুপাশে বা প্রান্তে সঞ্চিত হলে তাকে কি বলে? গ্রাবরেখা বা মোরেন বলা হয়। হিমবাহ উপত্যকার দুই পাশে যে গ্রাবরেখা গড়ে ওঠে তাকে কি বলে? তাকে পার্শ্ব গ্রাবরেখা বলা হয়। উল্টানো নৌকো বা চামচের মতো দেখতে হিমবাহ জাত সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলা হয়? ড্রামলিন বলা হয়। অনেকগুলি ড্রামলিন একসাথে অবস্থান করলে সেই অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর হলো ডিমের ঝুড়ি ভূমিরূপ বা ডিমের ঝুড়ি ভূমিরূপ বলা হয়, বা টপোগ্রাফি অফ এগ। হিমবাহ ও নদীর যৌথ কার্যের ফলে সৃষ্ট দীর্ঘ আঁকাবাঁকা সংকীর্ণ শৈলশিরার মতো সঞ্চয়জাত ভূমিরূপকে কি বলা হয়? দেখো এর সঠিক উত্তর হচ্ছে স্কার বলা হয়। আউটওয়াশ প্লেন বা বহিধৌত সমভূমিতে বরফের চাই গলে গিয়ে সৃষ্ট গর্তগুলিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কেটেল বলা হয়। কেটেল হ্রদের তলদেশে সঞ্চিত সূক্ষ্ম পলি ও বালির স্তরকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে ভার্ভ বলা হয়। হিমবাহের অগ্রভাগে গলন বিন্দু থেকে নির্গত জলধারা বালি ও নুড়ি জমিয়ে যে ত্রিভুজাকার বা ত্রিকোণাকার বদ্বীপের মতো অবক্ষেপ তৈরি করে তাকে কি বলে? তাকে কেম বলা হয়। দেখো প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব কার্স্ট অঞ্চল থেকে কি কি প্রশ্ন আসতে পারে। কার্স্ট ভূমিরূপ প্রধানত কোন শিলাস্তরে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে চুনাপাথর ও ডলোমাইট স্তরে। চুনাপাথরযুক্ত অঞ্চলের জলের সাথে কার্বন ডাইঅক্সাইডে রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? একে বলা হয় অঙ্গারযোজন বা কার্বনেশনস। কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠ দ্রবণ ক্ষয়ের ফলে সৃষ্ট অসংখ্য ছোট অগভীর গর্তকে কি বলা হয়? সঠিক উত্তর হলো সিঙ্ক হোল বলা হয়। চুনাপাথর অঞ্চলে দ্রবণ কার্যের ফলে সৃষ্ট খাঁজকাটা বা ক্ষয়প্রাপ্ত তীক্ষ্ণ শৈলশিরাযুক্ত ভূমিরূপকে ফ্রান্সে কি বলা হয়? কে ল্যাপিস বলা হয় ফ্রান্সে। ল্যাপিস ভূমিরূপকে জার্মানিতে কি বলা হয়? একে বলা হয় কারেন। একাধিক সিঙ্ক হোল বা সোয়ালো হোল পরস্পর জুড়ে গিয়ে যে বড় গর্ত তৈরি করে তাকে কি বলে? তাকে ডোলাইন বলে। কার্স্ট অঞ্চলে অত্যন্ত বড় সমতল তলদেশযুক্ত এবং খাড়া পার বিশিষ্ট অববাহিকাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে পোলজে বলা হয়। কয়েকটি ডোলাইন একসঙ্গে মিলিত হয়ে যে বড় আকৃতির দ্রবণ গর্ত সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে উগলা বলা হয়। কার্স্ট গুহার ছাদ থেকে নিচের দিকে ঝুলে থাকা চুন বা ক্যালসিয়াম কার্বনেটের স্তম্ভকে কি বলে? স্টালাকটাইট বলে। কার্স্টের গুহার মেঝের থেকে ওপরের দিকে গড়ে ওঠা চুন বা ক্যালসিয়াম কার্বনেটের স্তরকে কি বলা হয়? স্টালাগমাইট বলা হয়। স্টালাকটাইট ও স্টালাগমাইট পরস্পর জুড়ে গেলে কি গঠিত হয়? গুহা স্তম্ভ গঠিত হয়। কার্স্ট গুহার মেঝে বা ছাদে চুন জমে যদি আঁকাবাঁকা বা তির্যকভাবে কোনো স্তম্ভ বা চুন স্তর গঠিত হয় তাকে কি বলে? তাকে হেলিকটাইট বলে। চুনাপাথর অঞ্চলে ভূপৃষ্ঠ দ্রবণের ক্ষয়ের পর পড়ে থাকা লোহা সমৃদ্ধ লাল রঙের মাটিকে কি বলা হয়? টেরারোসা। দেখো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে যে টেরারোসা কাকে বলে। টেরারোসা শব্দের অর্থ কি? এর হচ্ছে লাল মাটি বা লাল জমি। দেখো পরের প্রশ্ন, কার্স্ট অঞ্চলে নদী উপত্যকা হঠাৎ কোনো সিঙ্ক হোল বা অন্ধ গর্তে হারিয়ে গেলে সেই উপত্যকাকে কি বলে? অন্ধ উপত্যকা বা ব্লাইন্ড ভ্যালি। অন্ধ উপত্যকার পর নদীটি ভূগর্ভের হারিয়ে যাওয়ার পর নদী উপত্যকার যে অংশটি জলহীন হয়ে পড়ে তাকে কি বলা হয়? তাকে বলা হয় শুষ্ক উপত্যকা বা ড্রাই ভ্যালি। কার্স্ট অববাহিকা বা পোলজের মেঝেতে কঠিন চুনাপাথরের অবশিষ্টাংশ হিসেবে দাঁড়িয়ে থাকা ছোট ছোট ঢিবিকে ক্রান্তীয় অঞ্চলে কি বলে? একে বলা হয় হামস বা হেস্টাক পাহাড়। তাহলে বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা প্রশ্নগুলো ফলো করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।